আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে মিতানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। একটি দুটি নয়, ইসরায়েলের বহু জায়গায় একযোগে আঘাত এনেছেন প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনের আনসার আল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনী রোববার জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন স্থানে বড় আকারের ড্রোন হামলা চালিয়েছেন তারা। গাজার জনগণের ওপর চলমান গণহত্যা ও অনাহারের প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র বাহিনী। ইয়েমেনি বাহিনীর বিবৃতি অনুযায়ী অভিযানে যেসব লক্ষ্যবস্তু আঘাতপ্রাপ্ত হয়েছে তার একটি হল নাকাবের রামান বিমানবন্দর। হামলার পর সব ধরনের ফ্লাইট বন্ধ করতে বাধ্য হয় বিমানবন্দরটি। দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল নাকাবের দুটি সংবেদনশীল সামরিক ঘাঁটি। 3টি ড্রোনের মাধ্যমে সরাসরি আঘাত করা হয় ঘাঁটিগুলোকে। তৃতীয় লক্ষ্যবস্তু ছিল আসকালানের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। চতুর্থ লক্ষ্যবস্তু ছিল বেন গুরিয়ন বিমানবন্দর, সেখানে একটি ড্রোন আঘাত হানে। পঞ্চম লক্ষ্যবস্তু ছিল আশদোদ এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থান। 2টি ড্রোনের মাধ্যমে সরাসরি আঘাত করা হয় সেখানে। ষষ্ঠ টার্গেট ছিল ইয়াফার একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি ও মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে ড্রোনগুলো সফলভাবে তাদের মিশন সম্পন্ন করেছে। ইয়েমেনের বিবৃতিতে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করা হয় যাতে তারা ইসরায়েলি বিমানবন্দরগুলোতে আসা যাওয়ার সব ফ্লাইট বন্ধ করেন। এতে বলা হয়, এসব স্থাপনা অব্যাহতভাবে হামলার হুমকির মধ্যে রয়েছে। কোম্পানিগুলোকে অবিলম্বে ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে সব কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, এর ব্যতিক্রম হলে সশস্ত্র বাহিনী কোনো ধরনের পরিণতির দায়ভার নেবে না। ইয়েমেনের অবস্থান পুনর্ব্যক্ত করে সশস্ত্র বাহিনী জানায়, যতক্ষণ না আগ্রাসন বন্ধ হবে এবং অবরোধ প্রত্যাহার করা হবে ততক্ষণ তারা গাজাকে সমর্থন দিতে সামরিক অভিযান অব্যাহতভাবে জোরদার করবেন। বিবৃতিতে সরাসরি ইসরায়েলি নেতৃত্বকে সতর্ক করে বলা হয়, আসন্ন অভিযানগুলো এমন হবে যে ইসরায়েলি ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলা প্রতিহত করা সম্ভব হবে না। তারা ঘোষণা করেন, আমাদের কাছে তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ও সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সামর্থ্য রয়েছে। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে তোমরা তা দেখতে পাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একের পর এক ইয়েমেনি ড্রোন বিস্ফোরিত হচ্ছে এবং বিস্ফোরণের পর স্থানগুলো থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে। ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে রামান বিমানবন্দরে 4টি ড্রোন ছোড়া হয়। চতুর্থ ড্রোনটি বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আঘাত হানে। এতে 2 জন ইহুদি বসতি স্থাপনকারী গুরুতর আহত হন। আগের 3টি ড্রোন আটকানো হয়েছে বলে দাবি করেন তারা। ইসরায়েলি সংবাদপত্র মারিফ বলেছে, ইয়েমেন থেকে চালানো সর্বশেষ ড্রোন হামলা, যা সফলভাবে বিমানবন্দরের আগমন হলকে আঘাত করেছে, তা গুরুতর প্রতীকী ও দৃশ্যমান প্রভাব ফেলতে পারে। এই হামলা এরই মধ্যে এভিয়েশন ট্রাফিকের উপর গুরুতর নেতিবাচক প্রভাব তৈরি করেছে বলে উল্লেখ করে পত্রিকাটি। এতে বলা হয়, আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার প্রচারিত হয়েছে যে বেন গুরিয়ন বিমানবন্দর হামলার শিকার হয়েছে। এখন রামান বিমানবন্দরে হামলা হলো। যারা ইসরায়েলের ফ্লাইট পরিচালনা করছেন, এই হামলা তাদেরকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। মারিফ মনে করিয়ে দেয়, গত মে মাসে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানার পর শীর্ষ বিদেশি এয়ারলাইন্স কর্মকর্তাদের রাজি করাতে ইসরায়েলি কর্তৃপক্ষকে ঘাম ছড়াতে হয়েছিল যাতে তারা ফ্লাইট আবার চালু করেন। পত্রিকাটি বলেছে, এসব প্রচেষ্টার পরও অগ্রগতি ছিল খুব ধীরগতির। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর বিদেশি এয়ারলাইন্স যখন ধীরে ধীরে ফিরতে শুরু করছিল, তখনই আবার বড় ধরনের হামলা হলো। মারিফ জানায়, বিমান চলাচল কমে যাওয়ার প্রভাব ছিল প্রত্যক্ষ। আসন সংখ্যা হ্রাস পাওয়ায় টিকিটের দাম বেড়ে গিয়েছিল। অন্যদিকে ইসরায়েলি চ্যানেল 10-এর সামরিক সংবাদদাতা জানিয়েছেন, ইয়েমেনি ড্রোন কিভাবে বিমান বাহিনী ও হোম ফ্রন্ট কমান্ডার রাডার ও সতর্কীকরণ ব্যবস্থা এড়িয়ে যেতে পারল তা খতিয়ে দেখতে ইসরায়েলি সেনাবাহিনী তদন্ত করছে। হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উপায় নিয়ে তারা মার্কিন পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু নতুন প্রস্তাব পেয়েছেন। রোববার এক বিবৃতিতে তারা বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক যে কোনো পদক্ষেপকে তারা স্বাগত জানাবেন। হামাস আবারও বলেছে, সব বন্দীর মুক্তির বিনিময়ে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে তারা অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত। হামাস জোর দিয়ে বলেছে, যে কোনো চুক্তির অংশ হিসেবে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠন করে ওই ভূখণ্ড পরিচালনার ব্যবস্থা থাকতে হবে। সংগঠনটি আরও জানিয়েছে, ইসরায়েলকে অবশ্যই গ্যারান্টি দিতে হবে যে তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, যাতে অতীতের মতো বাজে অভিজ্ঞতার পুনরাবৃত্তি না হয়। বিবৃতিতে বলা হয়, মার্কিন পরিকল্পনার ভিত্তিতে
তৈরি মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাব তারা 18 আগস্ট কায়রোতে অনুমোদন করেছিলেন, কিন্তু ইসরায়েল এখনও এর জবাব দেয়নি, বরং হত্যাযজ্ঞ ও জাতিগত নিধন অব্যাহত রেখেছে। হামাস উল্লেখ করেছে তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে ফিলিস্তিনি জনগণের দাবিগুলো পূরণের সাপেক্ষে এসব প্রস্তাবকে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ দেওয়া যায়। এর আগে শনিবার এক বিবৃতিতে হামাস অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের সঙ্গে যৌথভাবে 18 আগস্ট মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের অঙ্গীকার আবারও ঘোষণা করেন। প্রস্তাবিত চুক্তিটি গত মাসে কায়রোতে হামাস, মিশরীয় ও কাতারি কর্মকর্তাদের মধ্যে হওয়া আলোচনার পর তৈরি হয়। মিশরীয় সূত্র জানায়, হামাস যে সর্বশেষ গাজা যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে তাতে 60 দিনের জন্য হামলা স্থগিত রাখার শর্ত ছিল, যেটিকে প্রায় 2 বছর ধরে চলা গণহত্যামূলক যুদ্ধের একটি পূর্ণাঙ্গ সমাধানের পথ হিসেবে দেখা যেতে পারে। সূত্র বলেছে, এ স্থগিত সময়ের মধ্যে ইসরায়েলি কারাগারে অবৈধভাবে আটক ফিলিস্তিনিদের একটি অংশ মুক্তি পেতেন। বিনিময়ে গাজায় আটক থাকা জীবিত 20 জন ইসরায়েলি বন্দীর মধ্যে অর্ধেককে ছেড়ে দেওয়া হতো। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল আর কোনো আংশিক চুক্তিতে আগ্রহী নয়। ইসরায়েল কেবল তখনই যুদ্ধ শেষ করবে যখন হামাস সব বন্দীকে একসঙ্গে মুক্তি দেবে, সংগঠনটি নিরস্ত্র হবে এবং গাজার সামরিকীকরণ বিলোপে সম্মত হবে। অধিকৃত পশ্চিম তীরকে পুরোপুরি যুক্ত করার নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে বলেছেন, এমন পদক্ষেপ নিলে তেল আবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে। এই অবস্থায় আব্রাহাম চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের তথাকথিত হামাস নির্মূল কর্মসূচি এখন ফিলিস্তিন নির্মূল কর্মসূচিতে পরিণত হয়েছে। নেতানিয়াহু বারবার গাজা ও পশ্চিম তীর দখল করার ইচ্ছা ব্যক্ত করেছেন। এই অবস্থায় তার এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার বার্তা দিতে শুরু করেছে আরব দেশগুলো। ইসরায়েলি গণমাধ্যম কানের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় ইসরায়েলকে সতর্ক করেন। তিনি বলেন, তেল আবিব যদি পশ্চিম তীর দখলের দিকে এগোয় তবে কোনোভাবেই তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ থাকবে না। এর আগে সংযুক্ত আরব আমিরাত পশ্চিম তীর দখলকে রেড লাইন আখ্যা দিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি করে। দেশটি জানায়, আব্রাহাম চুক্তির মূল শর্ত ছিল পশ্চিম তীর দখল থেকে ইসরায়েলের সরে যাওয়া। এই অবস্থায় দখলদার মনোভাব থেকে তেল আবিব সরে না এলে সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে আমিরাত। সৌদি ঘনিষ্ঠ সূত্র জানায়, পশ্চিম তীর সংযুক্তকরণের যে কোনো পদক্ষেপ শুধু আব্রাহাম চুক্তি ভেঙে দেবে না, বরং সৌদি ইসরায়েল স্বাভাবিক সম্পর্কের পথও চিরতরে বন্ধ করবে। এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। রোববার উপত্যকা জুড়ে কমপক্ষে 65 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 49 জনই গাজা সিটির বাসিন্দা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিহত হয়েছেন আরও 15 জন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গাজা সিটির বহুতল ভবন ধ্বংসের অভিযান শুরু করেছে ইসরায়েল। রোববার আল রুয়া টাওয়ার নামে 5 তলা একটি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ধ্বংস হওয়া আল রুয়া টাওয়ারে 24টি ফ্ল্যাট ভাড়াও ছিল ডিপার্টমেন্টাল স্টোর, একটি ক্লিনিক ও একটি জিম। এর আগে মধ্য গাজার আল জাজিরা ক্লাব এলাকায়ও হামলা চালায় ইসরায়েল, যেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়। এর আগের দিন 15 তলার সৌসি টাওয়ার এবং তারও আগের দিন 12 তলা মুস্তাহা টাওয়ারে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব ভবনের আশেপাশে তাঁবুতে আশ্রয় নেওয়া অনেকে হতাহত হয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন পিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।